এবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন দুই মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মুখে মার্কিনরা ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাকযুদ্ধ। তাইওয়ানকে 56 কোটি 70 লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন বাইডেন প্রশাসনের। বন্ধের আহ্বান চীনের। তাইপের আকাশসীমায় আবারও বেইজিংয়ের যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। এবং ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য পশ্চিমবঙ্গের কলকাতা। বিরূপ প্রভাব স্থানীয় অর্থনীতিতে। দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিকের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। হাসান নাসরুল্লাহর মৃত্যুতে শোকে স্তব্ধ লেবাননবাসী। প্রিয় নেতা আজীবন হৃদয়ে থাকবেন বলে শোক জানান তারা। ইসরায়েলের শক্তিশালী হামলা আর স্থল অভিযানের খবরে লেবাননের জনগণের দিন কাটছে আতঙ্কে। নিজেদের দুরবস্থার জন্য পশ্চিমা ও লেবানন সরকারকে দায়ী করেন তারা। হাজার হাজার হতাহত ছাড়াও গৃহহীন হয়ে পড়েছেন দেশটির 5 ভাগের 1 ভাগ মানুষ। ফাঁকা রাস্তা, দোকানপাটে ঝুলছে তালা, মানুষের চোখে মুখে অজানা আতঙ্ক। হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর লেবাননে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। লেবাননের আজ এই দুরবস্থার পেছনে পশ্চিমা ও আরব বিশ্বকে দায়ী করেন তারা। বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য পশ্চিমাদের দায়ী করেন তারা। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা। আইন দেলেব নামের যে অঞ্চলে হামলা করা হয়েছে সে অঞ্চলে মূলত খ্রিস্টানরা থাকেন। হামলাকারীরা বিভক্তি সৃষ্টি করতে চাইছে। আমরা হাসান নাসরাল্লাহর মতো একজন আরব নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। লেবাননের জনগণ আন্তর্জাতিক নিরাপত্তা আইন মেনে এই সমস্যার সমাধান চায়। দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর শাসন চায় বৈরুতের বাসিন্দারা। দেশের এই বিপদে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। দেশে এখন সেনাবাহিনীর শাসন জারি করতে হবে এবং সেনাবাহিনী দেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে একজন প্রেসিডেন্ট নিযুক্ত করবে। এমন প্রেসিডেন্টকে দায়িত্ব দিতে হবে যে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। তা না হলে লেবাননের ধ্বংস অনিবার্য। লেবাননের বহু মানুষ সিরিয়ায় পালিয়ে গেছেন। এমন ভয়াবহ যুদ্ধ এর আগে কখনো দেখেননি তারা। ইসরায়েলের অতর্কিত হামলায় নারী ও শিশুরা পড়েছে বেশি বিপদে। এমন ভয়াবহ যুদ্ধ আমি এর আগে কখনো দেখিনি। 2006 সালের বিমান হামলাও এত ভয়াবহ ছিল না। ওই হামলায় আমাদের বাড়িঘর অক্ষত অবস্থায় থাকলেও এবার আর তা হয়নি। হাসান নাসরাল্লাহ আজীবন আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন। সিরিয়ায় শরণার্থী শিবিরগুলো বাস্তুচ্যুত লেবাননবাসীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। UNHCR এর তথ্য মতে প্রায় 1 লাখ মানুষ লেবানন থেকে সিরিয়ায় গেছে। লেবাননের সরকারি হিসেব অনুযায়ী প্রায় 10 লাখ বাসিন্দা দেশ ছেড়ে পালিয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনকে ধ্বংসস্তূপ বানানোর পর এবার মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসনের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। জায়নাতবাদ বিরোধী সব শক্তিকে এ অঞ্চল থেকে শেষ করার অভিসন্ধি নিয়ে একের পর এক মুসলিম নেতা ও গোষ্ঠীগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে তেল আবিব। প্রশ্ন উঠেছে, গাজা লেবাননের সর্বাত্মক হামলার পর কি সাউথি বিদ্রোহী দমনের নামে ইয়েমেন জুড়ে হামলা চালাবে ইসরায়েল? ইহুদি জাতির ইতিহাসে মিশে আছে নির্যাতিত থেকে নির্যাতনকারী হয়ে ওঠার উদাহরণ। যুগের পর যুগ ধরে বাণিজ্য আর কূটনীতির জোরে নীরব দখলদার হিসেবে টিকে থেকেছে তারা। রোমান শাসনামল থেকে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করত ইহুদিরা। তবে 1897 সাল থেকে নিজেদের আলাদা রাষ্ট্রের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপর 1917 সালে তুরস্কের থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের নীল নকশা দেন একজন ইহুদি। এরপর যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সরকার ইহুদি রাষ্ট্র গঠনের জন্য আরও জোরালো পদক্ষেপ নেয়। ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করলে গৃহযুদ্ধ বাঁধতে পারে সে শঙ্কায় ভেটো দেয় ব্রিটেন। এতে ইহুদিরা ব্রিটেনের ওপর চটে গিয়ে জাহাজে ও বিমানে করে জেরুজালেমে গিয়ে হামলা চালাতে থাকে ব্রিটিশদের উপর।
পরে 1947 সালে বিষয়টি নিয়ে জাতিসংঘে গেলে সিদ্ধান্ত হয় দ্বিরাষ্ট্রের। আরবরা মেনে না নেয়ায় শুরু হয় দাঙ্গা। তখন থেকেই প্রকাশ্যে আসতে থাকে জায়নবাদীদের গোপন অস্ত্র এবং সশস্ত্র দলগুলো। এরপর থেকেই সুকৌশলে ফিলিস্তিনের বাসিন্দাদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে আসছে দখলদাররা। গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের নামে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে নেতানিয়াহু প্রশাসন। চলতি বছরের জুলাই মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর সেপ্টেম্বরে হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে এ বিতর্ক হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বাকযুদ্ধ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। গেল সেপ্টেম্বরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কের পর এবার মুখোমুখি তাদের দুই রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ডেমোক্রেট আর ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। মার্কিন জাতীয় রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে মঙ্গলবার একমাত্র বিতর্কটি হচ্ছে নিউ ইয়র্কের সিবিএস টেলিভিশনের আয়োজনে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি শেষ বিতর্ক, তাই কমলা ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে এখন মুখিয়ে আছেন মার্কিন জনগণ। এরই মধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন তারা। কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। ট্রাম্প ও ভ্যান্সকে ছেড়ে কথা বলছেন না কমলার সহযোগী 60 বছর বয়সী সাবেক শিক্ষক ওয়ালজও। এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একটা বিষয় মিল রয়েছে, আর তা হচ্ছে কমলা ও ট্রাম্প দুজনেই চান তাদের রানিং মেটরা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম করবেন। বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক থমাস ওয়ালেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান, যা তারা মঙ্গলবার টেলিভিশনে দেখতে পাবেন। তিনি বলেন, নির্বাচনে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এমন বিতর্ক আগে তেমন দেখা যায়নি। সিবিএস টেলিভিশনের এই ব্রডকাস্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে বড় নেতাদের এটাই শেষবার মুখোমুখি হওয়ার ঘটনা। ইতিমধ্যে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। তাইওয়ানকে 56 কোটি 70 লাখ ডলারের সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও তাইপকে সব ধরনের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে নিজেদের ভূখণ্ডের কাছে 9টি চীনা সামরিক বিমান ও 4টি নৌযান শনাক্ত করেছে তাইওয়ান। তাইওয়ানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র বেইজিংয়ের হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরে তাইপেকে সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় রোববার নতুন করে তাইওয়ানের জন্য 56 কোটি 70 লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, তাইপেকে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বাইডেন। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইপের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে চীন। যদিও বেইজিংয়ের দাবি উড়িয়ে দিয়ে তাইপে বলছে, দ্বীপটির জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে। এদিকে নতুন করে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাইওয়ান। তাইপের দাবি, তাদের আকাশসীমায় অবৈধভাবে 9টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশ করেছে। একই সঙ্গে জলসীমায় প্রবেশ করেছে 4টি নৌযান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার সকালে এগুলো শনাক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে 2 হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সৌদিতে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা বললেন, গুরুত্ব দেওয়া হবে বিমান ভাড়া কমানোর বিষয়ে। ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অফ জয় কলকাতায়।
রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাট করে ফিরছেন নিজ দেশে, যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মার্কো স্ট্রিটের একটি কোনায় বসে ২০ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ ২৪ পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন ৩ সন্তানকে পড়াশোনা করিয়ে ২ ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে ২৫ কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে ৮ থেকে ১০ কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সবই সকলের অবস্থা একই, সকলের অবস্থা একই। হ্যাঁ, তাতে এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি ১০০ টাকায় মিলেছে ৬৮ রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। আমি যদি ১০০ টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে ৭৩, আমরা শুনে আছি ৭৩, ৭৪ করে রেট পাবো, এখানে আমরা ৬৮, ৬৭ করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাট করতে হচ্ছে, আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন। আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকলে ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়েও বেশি অর্থ সহায়তা দিত, এমন মন্তব্যই করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পাকিস্তানের বিরুদ্ধে সহায়তার অর্থ সন্ত্রাসবাদে ব্যবহারের অভিযোগও এনেছেন তিনি। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। সহযোগিতার আশায় বিভিন্ন দেশ ও সংস্থার শরণাপন্ন হচ্ছে দেশটি। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অটল বিহারী বাজপেয়ীর এক উক্তিকে টেনে পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে নয়াদিল্লি ইসলামাবাদকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর চেয়েও বেশি সহায়তা দিত বলে মন্তব্য করেন তিনি। अटल बिहारी वाजपेयी जी कहा करते थे, जिंदगी में दोस्त बदल जाते हैं लेकिन पड़ोसी नहीं बदलता। यदि हमसे बेहतर रिश्ते बनाकर जी रखते, आज जो आपको इंटरनेशनल मॉनेटरी फंड से जो मांगना पड़ा है उससे ज्यादा तो हम दे देते हैं। রাজনাথ সিং 2014-15 সালের জম্মু ও কাশ্মীরের উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন। নরেন্দ্র মোদীর ওই প্যাকেজ বর্তমানে 90,000 কোটি রুপিতে পৌঁছেছে বলে জানান রাজনাথ। IMF এর কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে এটা তার চেয়ে অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ঋণ সহায়তাকে পাকিস্তান সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ব্যবহার করছে বলে দাবি করেন রাজনাথ। বলেন, যখন সন্ত্রাসবাদের কথা আসে তখনই পাকিস্তানের নাম পাওয়া যায়। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, তবে সবগুলো ড্রোনই ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করেই কিয়েভকে পশ্চিমা সামরিক সহায়তা চালিয়ে যাবে বলে জানিয়েছে ন্যাটো প্রধান। আর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোকে বিরত রাখতে পারবে না। সোমবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, পুতিনের হুঁশিয়ারি ন্যাটোর জন্য কোনোভাবেই বাধা হতে পারে না। Every time we have stepped up our support with the new types of weapons,
battle tanks, long-range fires, or F-16s. The Russians have tried to prevent those. They have not succeeded, and also this latest example should not prevent NATO allies from supporting Ukraine. এরই মধ্যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা করেছেন আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গেও, আদায় করেছেন সাহায্যের প্রতিশ্রুতি। তবে সোমবার এক ভিডিও বার্তায় ইউক্রেনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্তরা সেন, সময় সংবাদ। পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিরোধী বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভ বিরোধীদের। কট্টর ডানপন্থী দল সেগার ডাকা এ বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। নিয়ন্ত্রিত অভিবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিক্ষোভ বলে জানায় অংশগ্রহণকারীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। যে চিত্র কখনোই দেখেনি পর্তুগাল, অভিবাসী ও অভিবাসন বিরোধী নানা স্লোগানে উত্তাল রাজধানী লিসবন। কট্টর ডানপন্থী দল ও পর্তুগালের তৃতীয় বড় রাজনৈতিক দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরার ডাকে সাড়া দিয়ে এদিন লিসবনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। পর্তুগাল আমাদের এবং আর একটি অবৈধ অভিবাসনও নয় এমন স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা। অভিবাসীদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান আন্দোলনকারীরা। এই বিক্ষোভ অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনিয়ন্ত্রিত অভিবাসন আর চাই না। আমার 26 বছর, কিন্তু আমি এখনো বেকার শুধুমাত্র অবৈধ অভিবাসীদের জন্য। এমনকি তারা কাউকে সম্মান পর্যন্ত করে না। আমি মনে করি অভিবাসন প্রয়োজন, তবে অবশ্যই সেটা নিয়ন্ত্রিত হতে হবে। অনেক ভালো অভিবাসী এখানে আছে, কিন্তু কোনো অবৈধ অভিবাসন আর চলবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিবাসীদের শাস্তি শেষে দ্রুত নিজ দেশে পাঠানোর দাবিও জানায় বিক্ষোভকারীরা। পর্তুগালের পতাকা হাতে বিক্ষোভটি লিসবনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রোসিওতে এসে শেষ হয়। মূলত সেগার চাপেই জুনে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে মধ্য ডানপন্থী মন্টিনেগ্রো সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মেক্সিকোর উপকূলীয় এলাকায় হারিকেন জনের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। প্রবল বন্যায় বিপর্যস্ত জনজীবন, ক্ষতির শিকার হচ্ছে বিভিন্ন স্থাপনা। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়েছে 90 জনে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিস্তীর্ণ এলাকার যতদূর চোখ যায় সব তলিয়ে গেছে বন্যার পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, এখন সবকিছুই পানির নিচে। চলাচলের একমাত্র সঙ্গী এখন নৌকা। এমন দশা হারিকেন জনের আঘাতে বিপর্যস্ত মেক্সিকোর। অতিবৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় নাজেহাল অবস্থা দেশটির বাসিন্দাদের। হতাহতের ঘটনার পাশাপাশি দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। গত বছরের বন্যার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও একই পরিস্থিতির শিকার মেক্সিকোবাসী। আমরা জানতাম এই ঝড়ের ভয়াবহ প্রভাব পড়বে। আমাদের কিছু কিছু বাড়িতে প্রায় 2 মিটার পর্যন্ত পানি জমে গেছে, কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে আসেনি। এগুলো শুধু বৃষ্টির পানি না, আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। তার উপর দেখা দিয়েছে ডাকাতির উপদ্রব। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় ভোট গ্রহণ হচ্ছে 40টি আসনে। এর মধ্যে জম্মু অংশে 24টি আসন আর কাশ্মীর উপত্যকায় পড়েছে বাকি 16টি। তৃতীয় দফার ভোটে লড়ছেন 415 জন প্রার্থী। ভোটার সংখ্যা প্রায় 39 লাখ। এর আগে প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছিল প্রায় 61%, আর দ্বিতীয় দফায় ভোট পড়েছে 57.3%। আগামী বছর বাংলাদেশের জন্য কম খরচে হজ পালনের 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হবে সৌদি আরবের ধর্ম উপদেষ্টা
ডক্টর আফম খালিদ হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জন্য হজ পালন করা আরও সহজ ও সাশ্রয়ী হবে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে। যারা আরবি জানেন, এলাকা চিনেন, হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। ধর্ম উপদেষ্টা বলেন, হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। তো আমরা কাজ করছি, হাব প্রতিনিধি আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমাদের মন্ত্রণালয়ের লোকেরা আছেন। আমরা বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করব, বিমানের ভাড়া কতটুকু কমা যায়। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা মনে করেন, সরকারের এমন পদক্ষেপে অনেক বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও 1,27,198 জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারটি সোমবার প্রচার করা হয়। গণঅভ্যুত্থানে তরুণদের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার কথা জানান ডক্টর ইউনূস। To do it as quickly as possible, because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. এবার $200 বিলিয়ন ক্লাবে মার্ক জাগারবার্গ। এ নিয়ে $200 মিলিয়ন সম্পদ আছে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে 4 জনে দাঁড়ালো। ব্লুমবার্গের বিলিনিয়ার ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে 2024 সালে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাগারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে $73.4 বিলিয়ন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $201 বিলিয়ন। সংবাদ মাধ্যম CNN জানায়, $200 মিলিয়ন ক্লাবের অন্য 3 জন হলেন টেসলা এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেসোস এবং বিলাস পণ্য ব্র্যান্ড LVMH এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ড। মহাকাশ স্টেশনে আটকা আছেন 2 নভোচারী। তাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন উদ্ধারকারী 2 নভোচারী হেগ ও গ্লোর ব্লুনভ। রোববার তারা নিরাপদে সেখানে পৌঁছেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার ফ্লোরিডার কেভনেভিয়াল থেকে রকেটে করে 2 জনের দলটিকে পাঠানো হয় মহাকাশ স্টেশনে আটকা পড়া 2 নভোচারী বুচ উইলিয়ামর ও সুনি উইলিয়ামসকে ফিরিয়ে আনতে। গেল জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। ব্লোয়িং স্ট্রেস লাইন নামের মহাকাশে পৃথিবীর ফেরার কথা ছিল তাদের, তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাদের ফেরানো হয়নি। পরে আশ্রয় নেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। নাসা কর্তৃপক্ষ জানায়, বাকি স্পেস মিশনগুলোর সময়সূচি ঠিক রাখার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষস্থানে স্বীকৃতি পেল কুয়েত। মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্টে সর্বোচ্চ স্থান পেয়েছে দেশটি। কুয়েত থেকে ইমন সুমনের রিপোর্টে বিস্তারিত। নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাত বিরাতে একা হাঁটতে কেমন নিরাপদ বোধ করেন, এমন প্রশ্ন বিশ্বের 140টি দেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্ট। 15 বছরের বেশি বয়সীদের মতামতের ভিত্তিতে চলতি মাসের 24 সেপ্টেম্বর এই রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে আইনশৃঙ্খলা সূচকে 100-র মধ্যে সর্বোচ্চ 99 স্কোর পেয়ে জননিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শীর্ষে রয়েছে কুয়েত।
দেশটির উত্তরদাতারা বলেছেন তারা নিজেদের শহরে রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। দেশটিতে সচরাচর চুরি ডাকাতির ঘটনা তুলনামূলক অনেক কম। এছাড়া ছিনতাই কিংবা পকেটমারের ঘটনা নেই বলে অভিমত প্রবাসীদের। এখানে কোনো চুরি চিন্তায় রাহাজানি নেই। এখানে যার যার স্বাধীনতা নিয়ে চলতে পারে। রাত বিরাত দিন সকাল খাওয়াকে এখানে কোনো বাধা নাই। কোনো রিস্ক মুক্ত আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বা চাকরি থেকে আমরা ডিউটি যাওয়া যে নিরাপত্তা বোধ করি, এর জন্য আমি কুয়েত সরকারের প্রশংসা করি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে উচ্চ স্তরের নিরাপত্তা থাকলেও তালিকায় 4 নম্বরে আছে সৌদি আরব। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। উত্তরপ্রদেশ ভারতের অঘোষিত ক্রীড়া রাজধানী। শুধু একঝাঁক ক্রিকেটারই নন, যে রাজ্য জন্ম দিয়েছে শত অ্যাথলেটিকের। মূলত খেলাধুলার প্রতি স্থানীয় প্রশাসনের উদারনীতি এত বিপুল সংখ্যক অ্যাথলিট হয়ে ওঠার আসার কারণ। ইউপির 75টি জেলার প্রায় প্রতিটিতেই আছে স্পোর্টস হাব, যেখানে হোস্টেলগুলোতে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি আছে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা, আছে স্পোর্টস নিয়ে উচ্চশিক্ষার সুযোগও। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। ছবির মতো সুন্দর শহর কানপুর। নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার বলে পরিচিত এই অঞ্চল বিখ্যাত কটন টেক্সটাইল শিল্পের জন্য। তবুও উত্তরপ্রদেশের অনগ্রসর অঞ্চলগুলোর একটি এই কানপুর। তবে এখানে এমন কিছু একটা আছে যা হীরের খনির চাইতেও হয়তো বেশি মূল্যবান। গোপাল শর্মা থেকে শুরু আরপি সিং, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, ভুবনেশ্বর, প্রবীণ কুমার, পীযূষ চাওলা কিংবা কুলদীপ যাদব। কারো জন্ম, কারো বেড়ে ওঠা কিংবা কারো তারকা হওয়ার সঙ্গে সখ্যতা এই কানপুরের। আলাদা করে বললে এই হোস্টেলগুলোর। শুধু ক্রিকেটাররাই নন, উত্তরপ্রদেশ থেকে ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন অসংখ্য অ্যাথলিট। ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সংখ্যাটা সহস্র ছাড়াবে। খেলাধুলায় তরুণদের আরো আগ্রহী করে তুলতে আলাদা পদক্ষেপ নেয় ইউপি সরকার। রাজ্যের 75টি জেলার প্রায় প্রতিটিতেই আছে আলাদা স্পোর্টস হাব। ক্রিকেট আছে 5 জায়গায়: কানপুর, আগ্রা, ফতেহপুর, দেওয়ারিয়ার। টোটাল उत्तर प्रदेश में 33 छात्रावास संचालित है। গোটা উত্তরপ্রদেশে 33টি স্থায়ী ছাত্রাবাস রয়েছে। ছোটবেলা থেকেই যেখানে অ্যাথলিট গড়ার কাজ শুরু হয়। বাচ্চারা এখানে সব ধরনের খেলাধুলাই করে। স্পোর্টসের কে কোন বিভাগে যাবে তা আমরাই ঠিক করে দেই। এখানকার সব খরচ উত্তরপ্রদেশ সরকার বহন করে। যারা এখানে ভর্তি হন তারা কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়, যা তাদের পরবর্তীতে বড় তারকা তৈরিতে সাহায্য করে। उपकरण पे सारे सामान में गवर्नमेंट पूरा खर्च करती है निःशुल्क। প্রতিদিন ভোর 5:30টা থেকে শুরু হয় অ্যাথলিটদের অনুশীলন। চলে কয়েক দফা। আছে ক্রীড়া বিভাগ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগও। ফ্যাসিলিটিস আর অল গুড। এখানের খাবারের মান খুবই ভালো, সঙ্গে ডায়েটও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই সঙ্গে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। এখান থেকে বের হয়ে যাওয়া কিংবদন্তি অ্যাথলেটরা আমাদের সবসময় অনুপ্রাণিত করে, যা আমাদের নিজেদের গড়ে তুলতে সাহায্য করে। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ থেকে আরো অ্যাথলিট তুলে আনতে প্রতি বছরই বিশেষ ক্যাম্প পরিচালনা করে স্থানীয় প্রশাসন, যাতে প্রত্যক্ষ ভূমিকা থাকে রাজ্যটির সাবেক অ্যাথলিটদের। জীর্ণশীর্ণ এই ভবনটাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে জন্ম হয়েছে ভারতের কত সব কিংবদন্তি ক্রিকেটার। শুধু কিংবদন্তি ক্রিকেটারই নয়, ভারতের অন্যান্য স্পোর্টসেও এই ভবন এবং এই উত্তরপ্রদেশের ছাত্রাবাসগুলোর অবদান অনস্বীকার্য, যা শিক্ষা দেয় শুধুমাত্র বাংলাদেশে বিকেএসপির দিকে তাকিয়ে থাকা নয়, বাড়াতে হবে অঞ্চলভিত্তিক ক্রীড়া কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। রাওয়ালপিন্ডিতে টাইগারদের টেস্ট জয়ের সুখস্মৃতি দুবাইয়ে ফেরালো বাংলাদেশি নারী ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগে শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে 23 রানে হারালো টাইগার্সরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 140 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বোলারদের দাপটে 117 রানে গুটিয়ে যায় পাকিস্তান। চমৎকার এ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী 3রা অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন শেবলিয়াল সাদিক।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া বাংলাদেশ অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে টস ভাগ্যে জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন সাতিরানি ও দিলারা আক্তার জুটি। ১০ রানে দিলারাকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দেন সাদিয়া ইকবাল। সঙ্গী হারিয়ে ক্রিজে তিত হওয়ার চেষ্টা করেন সাথী, তবে ২৩ রানেই তাকে থামিয়ে দেন নিরাদার। বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে ওঠা সুবাহানা এই দিন খুব বড় করতে পারেননি নিজের ইনিংস। ২৪ বলে ১৫ রান করে তুবা হাসানের ফাঁদে ধরা দেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা অধিনায়ক নিগার সুলতানা জুটি এদিন বেশি দূর যেতে পারেননি। ২২ বলে ১৮ রান আসে তার ব্যাটে। সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহারের ব্যাটে আসে ১৭ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সাদিয়া নেন ২টি উইকেট। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া ফাতিমা সানার দল লাল সবুজের প্রতিনিধিদের কাছে শুরু থেকেই ছিল কোণঠাসা। ৪২ রানে দলের টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের মাঝে নিজের লক্ষ্য অবিচল ছিলেন উমাইয়া সোহাইল। ৩৩ রান করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে বাংলার বোলারদের ধীরচেতা মনোভাবের কাছে টিকে থাকতে পারেননি বাকিরা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৭ রানে অল আউট হয় পাকিস্তান। দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে অবদান রাখেন স্বর্ণা আক্তার। এছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন মারুফা, ফাহিমা ও রাবিয়া। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বটা খুব ভালোভাবেই শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবে মূল পর্ব শুরুর আগে আত্মবিশ্বাস যোগাবে পুরো দলকে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরের সূচি। বিসিবি নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা, জানিয়েছেন ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাসির। এদিকে দেশটির মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যাপারে এখনও উদাসীন বিসিবি। সিদ্ধান্তের ভার চাপিয়ে দিলেন সরকারের ওপর। দক্ষিণ আফ্রিকার সিরিজটা নির্ধারিত ছিল আগে থেকেই। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে প্রোটিয়াদের বাংলাদেশ সফরে আসায় বিপত্তি বাধে নিরাপত্তায়। তবে অবশেষে কেটেছে সব শঙ্কা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাও বেঁকে বসেছিল সফরে আসতে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠায় প্রতিনিধি দলও। সেনাবাহিনীর কমান্ডো, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে নিরাপত্তার মহড়া দেখিয়ে বিসিবি মন জয় করে নিয়েছে প্রোটিয়াদের। তাদের রিকোয়ারমেন্ট ছিল, তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল। তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুবই সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে বাংলাদেশ আর্মি, তারা আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিন্সড যে বাংলাদেশের সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে। বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত হয়েছে সূচিও। আর মিরপুরে প্রথম ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোর্ড সভাপতি সরকারের ওপর সিদ্ধান্তের ভার দিলেও সেখান থেকে আসেনি ইতিবাচক বার্তা। এখন বিষয়টা এড়িয়ে যাচ্ছেন বিসিবি কর্তারা। কোনো হিসাব ছাড়া চিন্তা করি, এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে, আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসাবে বলি, যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা, ওইখান থেকে মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। একদিকে সাকিবের অবসর, অন্যদিকে ক্রিকেটে ফেরার গুঞ্জন তামিম ইকবালের। তবে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জের কাছে এ ব্যাপারে এখনো আসেনি কোনো বার্তা। এটা শুনিনি। আর কোনো টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর।
বছর। দীর্ঘ 9 বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে 21 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট, আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 29 অক্টোবর থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন দুই মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মুখিয়ে মার্কিনরা ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাকযুদ্ধ। এবং ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য পশ্চিমবঙ্গের কলকাতা। বিরূপ প্রভাব স্থানীয় অর্থনীতিতে, দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিকের দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।